নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের এই বিশেষ পর্বে, যেখানে আমরা নিয়ে চলেছি আপনাদের মুঘল সাম্রাজ্যের এক গৌরবময় ইতিহাসের এক অপরূপ নিদর্শন আগ্রা ফোর্টে। এই দুর্গ শুধু ইট পাথরের এক স্থাপত্য নয়, এটি ইতিহাসের এক জীবন্ত দলিল। আমরা ঘুরে দেখব ঝরকা মহল, যেখানে রাজকীয় নারীরা রাজদরবারের কর্মকাণ্ড দেখতেন। জানব জাহাঙ্গীরের স্নানকুণ্ডের গল্প, যা রাজ পরিবারের বিলাসিতার এক অনন্য উদাহরণ। দেখব মুঘল শাসকদের আবাসস্থল খাসমহল, যেখানে শীতল বাতাসের পরশ ছিল এক নির্মল অভিজ্ঞতা। আর সবচেয়ে হৃদয় বিদারক অংশ সেই কক্ষ, যেখানে সম্রাট শাহজাহান তার জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন দূর থেকে তাজমহলের দিকে তাকিয়ে। দেখব সেই জায়গা যেখানে ঔরঙ্গজেব তার বাবা শাহজাহানকে 8 বছর পর্যন্ত গৃহবন্দী করে রেখেছিলেন। তাহলে চলুন আবিষ্কার করি এই ঐতিহাসিক দুর্গের প্রতিটা কোণ, প্রতিটা গল্প এবং প্রতিটা রহস্য। আমরা ঘুরে দেখব আগ্রা ফোর্টের প্রতিটা বিখ্যাত স্থান, জানব ইতিহাসের অজানা গল্প আর অনুভব করব মুঘল যুগের সেই প্রাণস্পন্দন। চলুন সময়ের চাকা ঘুরিয়ে ফিরে যাই ইতিহাসের এই গৌরবময় অধ্যায়ে। আগ্রা ফোর্ট, যাকে লাল কিলা বা আগ্রা কিলা হিসাবেও ডাকা হয়, এর ইতিহাস শুরু হয় 11শো শতকে। এটি প্রথমে একটি ইটের দুর্গ হিসেবে রাজপুত শাসকরা নির্মাণ করেছিলেন। তৎকালীন সময়ে এই দুর্গটি আগ্রা বংশীয় রাজাদের শক্ত ঘাঁটি ছিল। পরবর্তীতে 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধে বাবরের নেতৃত্বে মুঘলরা দিল্লি সালতানাতের শাসকদের পরাজিত করে এবং উত্তর ভারতে নিজেদের আধিপত্য বিস্তার করে। সেই সময় আগ্রা ফোর্টে আফগান শাসক লোধি বংশের অধীনে ছিল। লোধি শাসনমলে গুরুত্বপূর্ণ সময়েও এই দুর্গটি কৌশলগত গুরুত্ব বহন করত। 1556 সালে সম্রাট আকবর মুঘল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করেন। আগ্রা ফোর্ট সেই সময় কৌশলগত এবং প্রশাসনিক কেন্দ্র হিসাবে ব্যবহৃত হতে শুরু করে। আকবর 1565 সালে দুর্গটি পুনর্নির্মাণ শুরু করেন। তিনি এটি লাল বেলে পাথর দিয়ে গড়ে তোলেন, যা আজ আমরা দেখতে পাই। এই দুর্গটি শুধু একটি সামরিক দুর্গ ছিল না, এটি মুঘল সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশাসনিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হয়ে ওঠে। আকবর, জাহাঙ্গীর এবং শাহজাহান সহ মুঘল সম্রাটরা এই দুর্গকে তাদের শাসনের কেন্দ্র হিসাবে ব্যবহার করেন। মুঘল শাসনের পরে 1803 সালে এটি ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে যায়, কিন্তু আজও এটি ভারতের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। বাদশাহ শাহজাহানের সময় অমর সিং রাঠোর নামে একজন কমান্ডার ছিল। উনি 1644-এ এই 75 ফিট প্রবেশদ্বার দিয়ে নিজের ঘোড়ার সাথে ঝাঁপ দিয়েছিলেন, আর উনি শাহজাহানকে অনেক যুদ্ধও জিতিয়েছিলেন। তার জন্য এই কিলার ঢোকার প্রথম প্রবেশদ্বারের নাম অমর সিং রাঠোর রাখা হয়েছিল। আর এই গেট দিয়ে আপনাদের প্রথমেই ভেতরে আসতে হবে। এই আকবরী প্রবেশদ্বার দিয়ে ভেতরে আসার পরই সামনে আপনারা এই গলির মতো রাস্তা দেখতে পাবেন। কোনো ক্রমে ভুল করে যদি শত্রু এই কিলার মধ্যে চলে আসে, তাহলে এই জায়গাতে তাদের উপর গরম গরম তেল, গরম জল আর পাথরের বড় বড় বোল্ডার ফেলা হতো। এইখানে আপনারা একটাই পাথরের তৈরি 3000 কেজি আকবরের ছেলের স্নানকুণ্ড দেখতে পাবেন। আগ্রা ফোর্ট, যা মুঘল সম্রাট আকবরের অধীনে নির্মিত হয়েছিল, এখানে রয়েছে একটি বিশেষ কুণ্ড, যা জাহাঙ্গীরের স্নানকুণ্ড নামে পরিচিত। এই কুণ্ডটি রাজা জাহাঙ্গীরের জন্য তৈরি করা হয়েছিল। এটি একটি পাথরের কুণ্ড, যা বিভিন্ন শৈল্পিক নকশা ও প্রতীক দ্বারা সজ্জিত। জাহাঙ্গীর ছিলেন মুঘল সাম্রাজ্যের এক গুরুত্বপূর্ণ সম্রাট এবং তার শাসনকালে অভিজ্ঞান ও রাজকীয় জীবনযাত্রার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। জানা যায় যে এই স্নানকুণ্ডে তিনি প্রাসাদে অবস্থানকালে স্নান করতেন। মুঘল স্থাপত্যের বিশেষত্ব অনুযায়ী এই কুণ্ডের ডিজাইন অত্যন্ত নিখুঁত এবং এটি বিশেষ ধরনের পাথর দিয়ে নির্মিত। এই কুণ্ডটি এক বিশেষ স্থানে তৈরি, যাতে স্নান করার সময় রাজা জাহাঙ্গীরের শারীরিক আরাম বজায় রাখা যায়। এখানে চারপাশে রয়েছে স্নান করার জন্য বিশাল পাথরের সিঁড়ি। কুণ্ডের পাথরগুলো এমনভাবে সাজানো যে এগুলো তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। এই স্নানকুণ্ডটি জাহাঙ্গীরের মামা তার প্রথম জন্মদিনে এটাতে হিরে আর জহরত ভরে তাকে উপহার দিয়েছিলেন। আর এই স্নানকুণ্ডতে দাসীরা জাহাঙ্গীরকে ছোটবেলায় স্নান করাতেন। এবং এইখানে আপনাদের সবচেয়ে প্রথম মহল, রাজস্থান এবং হিন্দু শৈলীতে তৈরি এই জাহাঙ্গীরের মহল দেখা যাবে। এই মহলটিকে আকবরের দ্বারা ছেলের জন্য বানানো হয়েছিল। জাহাঙ্গীরের মহল আগ্রা ফোর্টের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ অংশ। এটি তৈরি করেছিলেন আকবর তার পুত্র জাহাঙ্গীরের জন্য। সম্রাট আকবরের শাসনমলে এই মহলটি নির্মিত হয় 1570-এর দশকে। এটি মূলত জাহাঙ্গীরের ব্যক্তিগত ব্যবহার এবং তার পরিবারের জন্য ছিল।
আকবর এটি রাজস্থানের লাল বেলে পাথর দিয়ে তৈরি করেছিলেন, যা মহলটিকে এক আকর্ষণীয় লালচে রং দেয়। জাহাঙ্গীরের মহল ছিল মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। এখান থেকে জাহাঙ্গীর শাসন কার্যক্রম পর্যবেক্ষণ করতেন এবং তার ব্যক্তিগত জীবনের অনেক স্মৃতি এখানেই তৈরি হয়েছিল। জাহাঙ্গীরের মহল শুধু স্থাপত্যের জন্য বিখ্যাত নয়, বরং এটি ইতিহাসের অনেক ঘটনার সাক্ষী। এখানে মুঘল সম্রাটের সভা বসত এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো। জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের সাথে তার প্রেমের অনেক গল্প এই মহলের দেওয়ালে গেঁথে আছে। মহলটি শুধুই রাজপ্রাসাদ ছিল না, এটি মুঘল সাম্রাজ্যের ঐতিহাসিক গুরুত্বের এক চিহ্ন ছিল। রংমহল, যাকে পেটেন্ট প্যালেস নামেও ডাকা হয়, মুঘল সম্রাট শাহজাহানের শাসনমহলে নির্মিত একটি চমৎকার ভবন। এটি মূলত শাহজাহানের রানীদের জন্য তৈরি করা হয়েছিল। মহলটি ছিল মুঘল সম্রাটদের রানীদের ব্যক্তিগত আবাস এবং বিনোদনের স্থান। এখানে সাম্রাজ্ঞীরা তাদের দৈনন্দিন কাজের পাশাপাশি সঙ্গীত, নৃত্য এবং শিল্পকলায় সময় কাটাতেন। শাহজাহানের শাসনে মুঘল সাম্রাজ্যের শিল্প ও সংস্কৃতি ছিল তার শীর্ষে। এই রংমহল সেই সমৃদ্ধি এবং রাজকীয় বিলাসিতার এক উজ্জ্বল উদাহরণ। খুব সুন্দর আর নকশা দিয়ে তৈরি এই জাহাঙ্গীরের মহলকে রংমহল নামেও জানা যায়। উপরে আপনাদের ছাতার মতো যেটা দেখা যাচ্ছে, এইখানে বাদশাহ বসত, আর এই ছাতার নিচে যে জানলাগুলো দেখা যাচ্ছে, এইখানে বাদশার রানীরা বসত এবং বাকি সমস্ত জায়গায় দাসীরা বসত এবং তারা এখানে নাচ গান দেখত। কিলার এই জায়গাটিকে ঝরকা মহল বলা হয়। ঝরকা মহল আগ্রা ফোর্টের একটি গুরুত্বপূর্ণ অংশ। সম্রাট আকবর জাহাঙ্গীরের শাসনমহলে নির্মিত হয়। এটি মূলত সম্রাট আকবরের পুত্র জাহাঙ্গীরের ব্যক্তিগত আবাসস্থল হিসাবে নির্মিত হয়েছিল। ঝরকা শব্দের অর্থ হল জানলা বা বারান্দা। ঝরকা মহল তৈরি করা হয়েছিল এমনভাবে যাতে এর বারান্দা বা জানলা থেকে ফোর্টের চারপাশের দৃষ্টিনন্দন দৃশ্য দেখা যায়। এই মহল ছিল মুঘলদের রাজকীয় বিলাসিতার একটি প্রতীক। এখানে বসে জাহাঙ্গীর শাসন কার্যক্রম পরিচালনা করতেন এবং কখনো কখনো প্রজাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতেন। এই কিলায় আপনারা যতগুলো কাজ হোয়াইট মার্বেলে দেখতে পাবেন, এইগুলো শাহজাহান আর ঔরঙ্গজেবের সময়কালে, আর বাকি যত কাজ রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি করা হয়েছিল সেটা আকবর আর জাহাঙ্গীরের সময়কালে। ঝরকা মহল দেখার পর শাহজাহানের দুই মেয়ের মধ্যে ছোট মেয়ে রোশনারার খুব সুন্দর একটা প্যালেস দেখতে পাবেন, যার ঠিক উল্টো দিকে শাহজাহানের বড় মেয়ে জাহানারার প্যালেস দেখা যাবে। রোশনারা আর জাহানারার প্যালেসের ডিজাইন পুরো একইভাবে বানানো হয়েছিল। এই মহলের উপরের অংশ সোনার তৈরি ছিল। 1803 সালে ইংরেজরা সব সোনা লুটে নিয়েছিল এবং এর উপরে পিতল লাগিয়ে দেয়। প্যালেসের কেন্দ্রে ছিল একটি বিশাল উঠান, যা ঘিরে রয়েছে কারুকার্যময় বারান্দা। এর দেওয়ালে আপনি দেখতে পাবেন জটিল ফুলের নকশা এবং রত্নখচিত অলঙ্করণ। সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর কেন্দ্রে থাকা ফোয়ারা, যা প্যালেসের শীতলতা বজায় রাখত। মুঘল রাজাদের বিলাসী জীবনধারার প্রতীক হিসেবে রোশনারা আর জাহানারার প্যালেস আজও পর্যটকদের মুগ্ধ করে। এখানে উপর থেকে আপনাদের ওই জায়গাটা দেখাচ্ছি যেটা আমি আপনাদের কিলার মধ্যে প্রবেশ করার আগে নিচে দেখিয়েছিলাম। তো সবচেয়ে প্রথম যেটা আগ্রা ফোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা, সেটা হলো এর 70 ফুট উঁচু শক্তিশালী প্রাচীর। এটি লাল বালু পাথর দিয়ে তৈরি এবং পুরো ফোর্টটি একটি আধা চন্দ্রাকৃতিতে নির্মিত। শত্রুদের আক্রমণ থেকে ফোর্টকে রক্ষা করার জন্য এই প্রাচীর ছিল একটি দুর্ভেদ্য বাধা। সেকেন্ড যে জায়গাটা বা মোড় দেখবেন, সেটাকে বলা হয় ওয়াটার মোড়। প্রাচীরের বাইরে ছিল একটি গভীর পরীক্ষা, যা শত্রুদের ফোর্টের প্রবেশ করতে বাধা দিত। এই পরীক্ষায় জল থাকত এবং কখনো কখনো বিষাক্ত কুমির সাপ ছাড়া হতো শত্রুদের ভয় দেখানোর জন্য। থার্ড যে জায়গাটা দেখবেন, সেটা হলো ওই সামনে যে জঙ্গল দেখা যাচ্ছে, ওই জঙ্গলে বন্য প্রাণী থাকত, যেমন বাঘ, চিতা এবং সাপ। এগুলো প্রাকৃতিকভাবে শত্রুদের জন্য ভয় এবং বিপদের কারণ হয়ে দাঁড়াতো। অনেক সময় এগুলোকে উদ্দেশ্যমূলকভাবে সংরক্ষণ করা হতো শত্রুদের আতঙ্কিত করার জন্য। সামনে প্ল্যাটফর্মের উপরে যে ছিদ্র সব দেখছেন, মুঘল কালে সেখানে সব সৈনিকরা তীর কামান নিয়ে তৈরি থাকত। তো এই কিলাকে এইভাবে সুরক্ষা দেওয়া হয়েছিল যাতে যে কোনো শত্রু এই কিলার মধ্যে অনায়াসে না আসতে পারে। এই জায়গায় শাহজাহান আর মুমতাজের বেডরুম দেখা যাবে, যেটাকে বলা হয় খাসমহল। মুঘল স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হল এই খাসমহল। এর নাম শুনলেই রাজকীয় পরিবেশ এবং বিলাসিতার এক চিত্র চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু কেন এটি খাসমহল নামে পরিচিত? চলুন
এর ইতিহাস আপনাদের একবার বলি। খাস শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে, যার অর্থ বিশেষ বা ব্যক্তিগত। মহল মানে হলো প্রাসাদ বা বাসস্থান, তাই খাস মহল বলতে বোঝায় এমন একটি জায়গা যা ছিল বিশেষ এবং শুধু রাজ পরিবারের ব্যক্তিগত ব্যবহারের জন্য নির্ধারিত। খাস মহল ছিল মুঘল সম্রাটের ব্যক্তিগত বাসস্থান। এখানে তিনি তার পরিবার এবং বিশেষ করে তার স্ত্রীদের সঙ্গে সময় কাটানোর জায়গা। এটি রাজপ্রাসাদের সেই অংশ ছিল যা সাধারণ মানুষদের জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। শাহজাহানের খাস মহল বিশেষভাবে বিখ্যাত। এটি শুধু তার বাসস্থান নয়, বরং তার স্ত্রীর সঙ্গে রোমান্টিক মুহূর্ত কাটানোর জন্য একটি নিভৃত স্থান ছিল। এখান থেকেই তিনি যমুনা নদীর সৌন্দর্য এবং তাজমহল দেখতে পারতেন। খাস মহলকে এতটা বিশেষ বলা হয় কারণ এর নির্মাণ শৈলী, সাজসজ্জা এবং বিলাসিতা ছিল অতুলনীয়। সাদা মার্বেল, মূল্যবান রত্ন, সোনার কাজ এবং সূক্ষ্ম খোদাই এটিকে অনন্য করে তুলেছিল। এর ফোয়ারা এবং শীতল পরিবেশ এই মহলকে আরও আরামদায়ক করত। খাস মহলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল সুরক্ষার জন্য। এটি ছিল ফোর্টের সবচেয়ে সুরক্ষিত জায়গাগুলোর মধ্যে একটি। শুধুমাত্র রাজপরিবার এবং নির্দিষ্ট প্রহরীরাই এই এলাকায় প্রবেশ করতে পারত। এর কারণ ছিল সম্রাটের ব্যক্তিগত নিরাপত্তা এবং গোপনীয়তা। খাস মহলের ঠিক সামনে আপনারা একটা খুব সুন্দর আঙ্গুরের বাগান দেখতে পাবেন। আগ্রা ফোর্টের আঙ্গুরি বাগে আঙ্গুর চাষ শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং এর পিছনে ছিল মুঘলদের বিশেষ উদ্দেশ্য। মুঘল সম্রাটদের জীবনযাত্রা ছিল অত্যন্ত বিলাসবহুল। আঙ্গুর ছিল তাদের প্রিয় ফলগুলোর একটি। এটি শুধু খাদ্যের জন্য নয়, বরং রাজকীয় ভোজ এবং উৎসবে আঙ্গুরকে বিশেষ গুরুত্ব দেওয়া হতো। আঙ্গুরিবাগ সেই বিলাসিতার একটি প্রতিফলন। জাহাঙ্গীরের ওয়াইন খাবার খুব শখ ছিল, তো মুঘল কালে এই জায়গায় দাসীদের দ্বারা জাহাঙ্গীরের জন্য আঙ্গুর চাষ করা হতো। এই আঙ্গুর চাষ করার জন্য বিশেষভাবে যে মাটির প্রয়োজন হয় সেটা কাশ্মীর থেকে আনা হতো। এর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন অনেক কটা রুম বানানো আছে। তো এই রুমগুলো ব্যবহার করা হতো জাহাঙ্গীরের আনঅফিসিয়াল বেগমদের রাখার জন্য। মমতাজের মৃত্যুর পর জাহানারাই ছিল যে শাহজাহানের দেখভাল করত এবং তার মৃত্যু পর্যন্ত তার সাথেই সবসময় পাশে ছিল। তো চলুন এখন আপনাদের দেখাই শাহজাহানের জেল, যেখানে ঔরঙ্গজেব তার বাবা শাহজাহানকে 8 বছর পর্যন্ত গৃহবন্দী করে রেখেছিলেন এবং তার ওখানে মৃত্যু হয়েছিল। তো এটা হচ্ছে সেই সময়কার দুনিয়ার সবচেয়ে সুন্দর জেল, যাকে মুসলমান বুর্জ বা শাহবুর্জ বা জেসমিন টাওয়ার নামেও জানা যায়। এটাকে জেসমিন টাওয়ার এই কারণে বলা হয় কারণ এখানে সব জায়গায় জেসমিন ফুলের মতো নকশা বা ডিজাইন করা সব কাজ দেখা যায়। আর হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করবেন, এটার চারপাশে স্টিলের রেলিং দিয়ে স্থায়ীভাবে সরকার দ্বারা ঘেরা হয়েছে। এইভাবে ঘেরার কারণ হলো এই জেলে প্রতিটা দেওয়ালে অনেক কটা বহুমূল্যের স্টোন, হীরা লাগানো হয়েছিল মুঘল সময়। এই সব বহুমূল্যের জিনিস লোকাল ট্যুরিস্টরা যারা আসতো তারা একটা একটা খুলে নিজের সাথে নিয়ে চলে যেতেন। তো এই মহলেই ঔরঙ্গজেব তার বাবা শাহজাহানকে সাল 1658 থেকে 1666 পর্যন্ত গৃহবন্দী করে রেখেছিলেন। শাহজাহানকে গৃহবন্দী করার কারণ ছিল মমতাজের জন্য শাহজাহান সাদা তাজমহল বানানোর পর একটা নিজের জন্য কালো তাজ বানাতে চেয়েছিলেন, কিন্তু এটা বানানো সম্ভব ছিল না কারণ শাহজাহান শুধু অনেকগুলো ইমারত বানিয়ে চলছিলেন। এই সব বানানোর ফলে তার জমানো খাজানা সব খরচ হতে চলছিল। তারপরেও যদি সেই কালো তাজ বানাতেন তাহলে আরও অনেক খাজানা খালি হয়ে যেত। ঔরঙ্গজেব শাহজাহানকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন যাতে সে কালো তাজ না বানান, কিন্তু শাহজাহান শোনেননি তার কোনো কথা। ওই সময় রাজপাট বা রাজত্ব বলুন ঔরঙ্গজেবের হাতে ছিল। ঔরঙ্গজেব তার বাবাকে এই মুসলমান বুর্জে গৃহবন্দী করে রাখেন, কিন্তু এটা ঠিক যে না তার হাতে কোনো হাতকড়ি লাগানো হতো, না তার পায়ে কোনো বেড়ি পরানো থাকতো। আর শাহজাহানকে এই পুরো জায়গায় ঘোরার অনুমতিও ছিল। শাহজাহানের শুধু একটাই ইচ্ছা ছিল যে তাকে যেখানেই রাখা হোক তাজমহল যেন তাকে সবসময় দেখা যায়। তো এখান থেকেই শাহজাহান মমতাজের জন্য বানানো তাজমহলটা যে কোনো সময় দেখতে পেতেন। শাহজাহানের মৃত্যু হওয়ার পর তার মেয়ে রোশনারা এবং জাহানারা এইখান থেকে তৈরি গুপ্ত রাস্তা দিয়ে তাকে যমুনা নদীর কাছে নিয়ে গিয়েছিলেন, যেখান থেকে আবার নৌকা করে তার শরীরকে তাজমহলের ভেতর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। এখানে সামনের দিকে যে মাঠটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় মিনা বাজার। মুঘল জামানায় সেই সময় মাসে একবার এই জায়গায় বাজার লাগানো হতো,
যেটাতে সৌদাগররা বাইর থেকে আসতেন আর এখানে বেশ দামি দামি সব জিনিস কেনা বেচা করতেন। কিন্তু ওরা ওই দরজা দিয়ে আসতেন না যেটা দিয়ে আমরা কিলাতে এসেছি। তারা আসতেন এইখানে সামনে তৈরি থাকা দরজা দিয়ে, কেন কি ওই গেট ছিল শুধুমাত্র শাহী লোকেদের জন্য। বাদশাহ এই জায়গায় বসতেন আর রানী ঠিক তার উল্টো দিকে বসতেন। এখানে যতগুলো দরজা দেখছেন এটা মুঘল সময়কার দরজা নয়, ওই সময়কার দরজা খারাপ হয়ে গেছিল, তাই সরকার দ্বারা এখানে এই দরজাগুলো লাগানো হয়েছে। এখানে তৈরি এই রুমগুলোতে ওই সময় বিভিন্ন দস্তাবেজ রাখার জন্য ব্যবহার করা হতো, মানে দিওয়ানে আম আর দিওয়ানে খাসের সমস্ত সিক্রেট ডকুমেন্টস এই রুমগুলোতে রাখা হতো। এখানে নিচে তৈরি এই রুমগুলোতে তকশাল হওয়া করত, যেখানে সোনা আর চাঁদির মোহর বানানো হতো। বাদশাহ আকবর এখানে এবং ফতেপুর সিক্রিতে এই ধরনের তকশাল বানিয়েছিলেন। আগ্রা ফোর্ট শুধুমাত্র একটি স্থাপত্যিক বিস্ময় নয়, এটি ইতিহাসের এক অসাধারণ সাক্ষী। মুঘল, মারাঠা এবং ব্রিটিশ এই তিন শক্তির লড়াইয়ে এটি কখনো জয়, কখনো দুঃখের স্মৃতিচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। ইতিহাসের এই অমূল্য সম্পদ আমাদের মনে করিয়ে দেয় সময় চলে যায় কিন্তু তার চিহ্ন রয়ে যায়। ভারতের ইতিহাসে এমন অনেক স্থান আছে যা শুধু স্থাপত্যের নিদর্শন নয় বরং ক্ষমতার লড়াইয়ের নীরব সাক্ষী। তেমনই এক স্থান আগ্রা ফোর্ট। এই ফোর্ট শুধু মুঘলদের গর্বের স্মারক নয়, এটি মারাঠা সাম্রাজ্যের এক উত্তাল অধ্যায়ও বহন করে। আগ্রা কিলার মুঘল আর মারাঠা সাম্রাজ্যের ইতিহাসে একটা খাস গুরুত্বপূর্ণ মহত্ব আছে, কেন কি এই দুটি সাম্রাজ্য যেটা লম্বা সময় পর্যন্ত দুজনের মধ্যে যুদ্ধ করেছিলেন। 1666 সালের গরমে মরশুমে মারাঠা রাজা ছত্রপতি শিবাজী মহারাজকে মুঘল সম্রাট ঔরঙ্গজেব আগ্রা কিলার শাহী দরবারে তার 50 বছরের জন্মদিনের অনুষ্ঠানে আসার জন্য নিমন্ত্রণ দেওয়া হয়েছিল। শিবাজী মহারাজ নিজের ছেলে রাজকুমার সম্ভাজির সাথে 12ই মে 1666 ঔরঙ্গজেবের জন্মদিনের জন্য আগ্রা আসেন। কিন্তু এখানে আসার পর ঔরঙ্গজেবের সৈন্যরা ছল করে দুজনকে বন্দী বানিয়ে নিয়েছিলেন। 3 মাসের কাছাকাছি পর্যন্ত শিবাজী মহারাজ এবং তার ছেলে তার বিশ্বস্ত সৈন্যদের সাথে এই কিলায় বন্দী থাকার পর শিবাজী মহারাজ আর সম্ভাজি 17ই আগস্ট 1666 দিন এখান থেকে মিষ্টির বাক্সতে লুকিয়ে পালিয়ে যেতে সফল হন। সময় বদলে যায়, রাজ্য বদলে যায়, কিন্তু ইতিহাস থেকে যায়। আগ্রা ফোর্ট শুধু এক স্থাপত্য নয়, এটি একটি ইতিহাসের সাক্ষী, যেখানে মুঘলদের স্বপ্ন, মারাঠাদের সংগ্রাম এবং ব্রিটিশদের শাসন মিলে তৈরি করেছে সময়ের এক মহাকাব্য। এই প্রাচীরের প্রতিটি ইট যেন গল্প বলে, ক্ষমতার উত্থান, প্রেমের নিদর্শন এবং প্রতিরোধের চিহ্ন। বন্ধুরা, আগ্রা ফোর্ট শুধু এক ঐতিহাসিক স্থান নয়, এটি আমাদের অতীতের দরজা। আজকের ভ্রমণে আমাদের সঙ্গী হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটিকে। আর যদি আপনার প্রিয় কোনো ঐতিহাসিক স্থান সম্পর্কে আপনি জানতে চান তাহলে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আপনার প্রতিটি লাইক, শেয়ার আর সাবস্ক্রিপশন আমাদের অনুপ্রেরণা দেয়। ইতিহাসকে নতুনভাবে আবিষ্কার করার জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ, আবার দেখা হবে।